শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের এখনকার ক্লাস নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান, আর আমরা গতদিন রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের কতদিন শেষ হয়েছিল আণবিক সংকেত ও গাঠনিক সংকেত পর্যন্ত। আজকে আমরা শিখব অষ্টক নিয়ম ও দুইয়ের নিয়ম। অষ্টক নিয়ম অষ্টক নিয়মটা হচ্ছে প্রত্যেকটা মৌলের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের কাঠামো অর্জন করতে চায়। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জন করার মূল উদ্দেশ্য আছে নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি স্থিতিশীল। আর পৃথিবীতে যেমন আমরাও সব থেকে বেশি দিন বেঁচে থাকতে চাই, একইভাবে যৌগের কথা হিসাব করলেও প্রত্যেকটা বস্তুই সব থেকে বেশি দিন টিকে থাকতে চায়। আর এই টিকে থাকার জন্য তাকে স্থির থাকতে হবে। যদি যে যত বেশি চলাফেরা করবে তত বেশি, মানে এখানে যদি আমি বলি যে যত বেশি চলাফেরা করবে বা তত বেশি সংঘর্ষে পরিণত হবে, আর তত বেশি সে নিজের অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন হবে। তাহলে নিজের অবস্থান ধরে রাখতে গেলে বা নিজে একটা জয়ী করতে গেলে তার সর্বোচ্চ শক্তি স্তর অবশ্যই অষ্টক পূর্ণ হতে হবে। অষ্টক মানে সর্বোচ্চ শক্তি স্তরে 8টা ইলেকট্রন যদি থাকে তাহলে সে অষ্টক পূর্ণ থাকবে এবং তার স্থিতিশীলতা বৃদ্ধি হবে। এই কারণে অণু গঠনকালে পরমাণুর সময় ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা বর্জন এবং ভাগাভাগির ফলে অষ্টক পূর্ণ করার এই প্রবণতা হচ্ছে অষ্টক নিয়ম। এটা হচ্ছে মূলত অষ্টক নিয়ম। যেমন আমরা এখানে মিথেনের উদাহরণ দিতে পারি। মিথেনের কেন্দ্রীয় পরমাণু কি? কার্বন। এই কার্বনের সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা? 1s2 2s2 2p2। এর সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন আছে 4টা। আর এ যদি 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তাহলে এই সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন হয় 8টা। এই কারণে মিথেন একটা স্থিতিশীল যৌগ এবং এর সর্বোচ্চ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। আর এইটা হচ্ছে আমাদের সেই অষ্টক নিয়ম, মানে মৌলসমূহ যৌগ গঠনকালে সর্বোচ্চ শক্তি স্তরে যদি 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে সেই যৌগটা স্থিতিশীল হয়। আর এই নিয়মটা হচ্ছে অষ্টক নিয়ম। যেমন আমাদের অনেক ছোটকাল থেকে একটা নিয়ম দেখে আসছি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11। তাহলে 1s2 2s2 2p6 3s1। আর এই ক্ষেত্রে সোডিয়ামের সাথে বিক্রিয়া করতে কে? ক্লোরিন। কত? 1s2 2s2 2p6 3s2 3p5। খেয়াল করো এই ক্ষেত্রে সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 9টা। এখন এ চাইবে আমার অষ্টকটা পূর্ণ করে স্থিতিশীল হতে। তাহলে সোডিয়াম যদি এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সর্বোচ্চ শক্তি স্তর এখানে আর কোনো ইলেকট্রন থাকলো না। তখন সর্বোচ্চ শক্তি স্তর কোনটা? এইটা। আর সেই সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা? 8টা। একইভাবে এর সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন আছে 7টা। সে যদি ওই ত্যাগ করা ইলেকট্রনটা গ্রহণ করে তাহলে তার সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন হয় 2। আর এই 6টা কয়টা হয়? 8টা। তাহলে এই তখন এটা কিসে পরিণত হবে? সোডিয়াম আয়নে। আর এটা কিসে পরিণত হবে? ক্লোরাইড আয়নে। আর এই দুজন মিলে তৈরি করবে কি? সোডিয়াম ক্লোরাইড, যা একটা স্থিতিশীল যৌগ। কারণ এক্ষেত্রে সোডিয়াম আয়ন তার অষ্টক পূর্ণ করছে এবং ক্লোরাইড আয়ন তার অষ্টক পূর্ণ করছে। আর এইটা হচ্ছে মূলত অষ্টক নিয়ম। কিন্তু এই অষ্টক নিয়মের অনেক ঝামেলা আছে। অষ্টক নিয়মের অনেক ঝামেলা বা ত্রুটি যেটাই বলো এগুলো আছে। তা এই ত্রুটিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অষ্টক অপূর্ণ আর একটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। আগে অষ্টক অপূর্ণ নিয়ে একটু আলোচনা করি। অষ্টক অপূর্ণ। অষ্টক মানে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে, সেটাই অষ্টক। কিন্তু কিছু কিছু মৌল আছে যেমন বেরিলিয়াম, তারপর ব্রোম। এই মৌলগুলো যখন যৌগ গঠন করে বেরিলিয়াম ক্লোরাইড বা
ব্রোন ট্রাইফ্লোরাইড এই মৌলগুলোর সর্বোচ্চ শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকে না, কিন্তু এই যৌগগুলো যথেষ্ট স্থিতিশীল। যেমন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2 2s2, যেটাকে আমি যদি উত্তেজিত করি তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এরকম দেখাবে 1s2 2s1 2px1। অর্থাৎ এই সর্বোচ্চ শক্তি স্তরে দুটো বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু এই সর্বোচ্চ শক্তি স্তরে সর্বোচ্চ দুটো বিজোড় ইলেকট্রন আছে, তাহলে এ সর্বোচ্চ দুটো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। তাহলে এ যদি দুটো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে সর্বোচ্চ শক্তি স্তরটা আমি দেখাই দিই, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন। আর ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে আমি ক্রস দ্বারা দেখালাম। তাহলে এই হচ্ছে ক্লোরিন আর এই হচ্ছে ক্লোরিন। তাহলে এই ক্ষেত্রে এর সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? এর সর্বোচ্চ শক্তি স্তরে এই ক্ষেত্রে ইলেকট্রন মাত্র 4টা। এর সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন মাত্র 4টা। একইভাবে আমি যদি ব্রোনের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে এই যদি সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের 4টা, তাহলে কি একটি অষ্টক নিয়ম পূর্ণ করে? না, তাহলে এটা একটা অষ্টক অপূর্ণ, এবং অষ্টক অপূর্ণ হলেও এটা একটা যথেষ্ট স্থিতিশীল যৌগ। তাহলে এখানে অষ্টকের ত্রুটি আছে। আরেকটা উদাহরণ আমি যদি ব্রোন দিয়ে দিই, ব্রোনের ক্ষেত্রে দেখা যায় যে ব্রোনের ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2px1 দিলাম। এই ক্ষেত্রে ব্রোনকে যদি আমি উত্তেজিত করি, তাহলে কি আসে? এই ক্লাসে থাকতে হবে, এখানে থাকতে হবে। One s two, 2s1, 2px1, 2py1। এই ক্ষেত্রে কি দেখা যায়? এই ক্ষেত্রে দেখা যায় যে ব্রোনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 3টা। তাহলে ব্রোনের সর্বোচ্চ শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে। তাহলে ব্রোন সর্বোচ্চ 3টা ইলেকট্রনের সাথে শেয়ার করে একটা সমযোজী বন্ধন গঠন করতে পারে। আমরা সেটা ধরে নিলাম 3টা ক্লোরিন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ব্রোনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলোকে আমি এইভাবে লিখে দিলাম, সে যেহেতু সর্বোচ্চ 3টা বিজোড় ইলেকট্রন, তাহলে 3টা এর সাথে বন্ধন গঠন করতে পারে। সেই 3টা ক্লোরিনের আমি দেখালাম এইভাবে, 3টা ক্লোরিন। তাহলে এখানে একটা করে ইলেকট্রন যোগ হলো, একটা করে ইলেকট্রন যোগ হলো। তাহলে এখানে সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে এই ক্ষেত্রেও কি অষ্টক পূর্ণ হয়েছে? অষ্টক পূর্ণ হয়নি, কিন্তু এটাও একটা স্থিতিশীল যৌগ। তারপর এটা হচ্ছে অষ্টক অপূর্ণ, মানে অষ্টকের ত্রুটি অপূর্ণ। এবার আমরা অষ্টক সম্প্রসারণের ক্ষেত্রে যাব, মানে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ বলতে এটা এই ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ হচ্ছে আমাদের সর্বোচ্চ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ থাকলে সেটা হচ্ছে অষ্টক পূর্ণ, আর যদি 8টা ইলেকট্রনের কম থাকে সেটা একটু আগে দেখলাম অষ্টক অপূর্ণ। আর সম্প্রসারণ বলতে আমাদের কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন থাকে, তাই সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। তার মানে শুধুমাত্র যে অষ্টক নিয়মে যৌগ গঠিত হয় না, অষ্টক অপূর্ণতেও যৌগ গঠিত হয়, অষ্টক সম্প্রসারণও যৌগ গঠিত হয়, আবার অষ্টক পূর্ণতেও যৌগ গঠিত হয়। তাহলে অষ্টক সম্প্রসারণের যৌগগুলো দেখেন PCl5, তারপর SF4, SF6। এই যৌগগুলোর ক্ষেত্রে একটু দেখো, এই যৌগগুলো অষ্টক সম্প্রসারণ। এই যৌগগুলো সর্বোচ্চ শক্তি স্তরে 10টি, এইটার ক্ষেত্রে 12টি, এবং আরো কিছু যৌগ আছে, এতটা ডিটেইলসে না গেলে আমাদের চলবে। এই ক্ষেত্রে 14টি, সর্বোচ্চ শক্তি 14টি ইলেকট্রন থাকে। আমরা এই ছোট উদাহরণগুলো দিয়ে একটু দেখাই দিই। দেখো ফসফরাসের পারমাণবিক সংখ্যা আছে 15, তাহলে কত? 1s2 2s2 2p6, এবার 3s2 3p, এবারে দেখালাম একটা করে ইলেকট্রন, যেহেতু 3p3 হয় সেটাকে আমি ভেঙে দেখালাম 3py1 3pz1। এবার যদি ফসফরাসকে উত্তেজিত করি, তাহলে ফসফরাসের
1s2 2s2 2p6 এই 3s এর ইলেকট্রনটা পরবর্তী শক্তি স্তর 3p z আর পরবর্তী শক্তি স্তর 3dxy তে যায়। এই ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 5টা। তার মানে এই ক্লোরিন কয়টা ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করতে পারে? কয়টা বন্ধনের সাথে বন্ধন গঠন করতে পারে? সমযোজী বন্ধন 5টা ক্লোরিনের সাথে। সেই ফসফরাসের ইলেকট্রনগুলো একটু দেখাই দিই। এই ফসফরাসের এই একটা ইলেকট্রন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে সেই ক্ষেত্রে সে 5টা ক্লোরিনের সাথে বন্ধন গঠন করলো। তাহলে ক্লোরিনের ইলেকট্রনগুলোকে ক্রস দ্বারা দেখালাম, ক্লোরিনের ইলেকট্রনগুলোকে দেখো। এই ক্ষেত্রে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমি দেখাই, বন্ধন দেখালাম। তাহলে প্রত্যেকটার সাথে একটা করে ইলেকট্রন যুক্ত হবে, একটা করে ইলেকট্রন যুক্ত হলো। তাহলে এই ক্ষেত্রে ফসফরাসের সর্বোচ্চ শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা? 10টা। এটা কি অষ্টক নিয়ম মানে? মানে না। এবার আমি উদাহরণ যদি নিই SF4 এর, তাহলে SF4 এর ক্ষেত্রে যদি উদাহরণ নিই তাহলে এরকম দাঁড়াবে। সালফার কত? 16, 1s2 2s2 2p6 3s2, তারপর কত? 3s2। তাহলে আমার এই পর্যন্ত আসলে কত? 1s2 10 12 12 আর 4 কত? 16। এরকম এটা আছে সালফার। এখন সালফারকে যদি আমি উত্তেজিত করি, সালফারকে আমি প্রথমবারে একবার যদি উত্তেজিত হয় তাহলে সেই অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস, এই অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস এর এই 2px থেকে একটা 3px থেকে একটা ইলেকট্রন এইখানে চলে যায়। 3px থেকে একটা ইলেকট্রন কোথায় যাচ্ছে? এইখানে যাচ্ছে। আর 3s এর ইলেকট্রনটা যা আছে ঠিক থাকলো। এই ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে এখন এই সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই অবস্থায় সালফার 4টা পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে। এই 4টা পরমাণু, এই হচ্ছে সালফার, সালফারের 4টা পরমাণু আছে, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, সরি একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। এই ক্ষেত্রে 4টা ফ্লোরিনের সাথে বন্ধন গঠন করলো। এই ফ্লোরিনের ইলেকট্রনগুলো আর এই হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রনগুলো। তাহলে ইলেকট্রনগুলো যোগ করে দাও, ইলেকট্রনগুলো যোগ করে দাও। এই অবস্থায় যদি এরকম হয় তাহলে এই অবস্থায় সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2 4 6 8 আর এই দুটো 10টা। তাহলে এটা কি অষ্টক নিয়ম মানে? অষ্টক সম্প্রসারণ মানে বেশি ইলেকট্রন আছে। এবার আমি যদি সালফারকে আবার উত্তেজিত করি, সালফারকে আরেকবার উত্তেজিত করলাম, আরেকবার উত্তেজিত করলে এই যে 3s এর যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা 3s এর যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা কোথায় যাবে? 3dxz এ যাবে। এখান থেকে ইলেকট্রনটা আবার 3d মানে d অরবিটাল কয়জন? d অরবিটাল 5 জন। এইবার সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। সেই ক্ষেত্রে যদি বিজোড় ইলেকট্রন 6টা হয় তাহলে সালফার সর্বোচ্চ কয়জনের সাথে বন্ধন গঠন করবে? 6 জনের সাথে। তো সেই ক্ষেত্রে সালফারের ইলেকট্রন দাঁড়ায় এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন। এবারে এই হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন, এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন, এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন, ফ্লোরিনের ইলেকট্রন, ফ্লোরিনের ইলেকট্রন, ফ্লোরিনের ইলেকট্রন। তাহলে আমি ফ্লোরিনের ইলেকট্রনগুলো যোগ করে দিই। এখন দেখো সালফারের সর্বোচ্চ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2 4 6 8 10 12। তাহলে এখন আছে 12টা ইলেকট্রন। তাহলে সেটা কি অষ্টক নিয়ম মানে? এটা অষ্টক সম্প্রসারণ। তাহলে শুধুমাত্র অষ্টক নিয়ম নয়, অপূর্ণ অবস্থায় যৌগ গঠন হতে পারে, অষ্টক পূর্ণ অবস্থায় যৌগ গঠন হতে পারে, আবার অষ্টক সম্প্রসারণ অবস্থায় হতে পারে। এই কারণে আমাদের অষ্টক সম্প্রসারণের এই ত্রুটির কারণে নতুন নিয়ম হচ্ছে 2 এর নিয়ম। এই নিয়মটার নাম হচ্ছে 2 এর নিয়ম।
দুইয়ের নিয়ম বলতে একদম সিম্পল কথা, এক কথা হচ্ছে কোন পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে সে ততগুলো বন্ধন গঠন করবে। কোন পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে সে ততগুলো বন্ধন গঠন করবে। তাহলে দুইয়ের নিয়ম কি? কোন পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে সে ততগুলো বন্ধন গঠন করবে। সেই ক্ষেত্রে আমি উদাহরণ নিই নাইট্রোজেনের। নাইট্রোজেন কি? 1s2 2s2 2p3। এই 3 কে আমি ভেঙে এইভাবে লিখতে পারি না? 1s2 2s2 2px1 2py1 2pz1। অর্থাৎ নাইট্রোজেনের সর্বোচ্চ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 3টা। তাহলে নাইট্রোজেন 3টা বন্ধন গঠন করবে। সেই ক্ষেত্রে নাইট্রোজেন সমযোজী বন্ধন হিসেবে কার সাথে বন্ধন গঠন করে? আমি এখানে হাইড্রোজেনের দিলাম। তাহলে নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা। সেই 3টা ইলেকট্রন যদি হয় এই সেই জোড় ইলেকট্রন দুটো আমি দেখা দিলাম সর্বোচ্চ শক্তি স্তরে। আর বিজোড় ইলেকট্রন এই একটা বিজোড় ইলেকট্রন, এই একটা বিজোড় ইলেকট্রন, এই একটা বিজোড় ইলেকট্রন। তাহলে কত হয়? এই হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন যদিও এখানে অষ্টপূর্ণ করছে, কিন্তু এখানে অষ্টপূর্ণ নিয়ম না, মূলত কথা হচ্ছে যে নাইট্রোজেন কোন পরমাণু সর্বোচ্চ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে ওই পরমাণু ততগুলো বন্ধন গঠন করবে। যেমন পানির উদাহরণটা আমরা নিতে পারি, বা নাইট্রোজেনের আমি আরেকটা উদাহরণ নিলাম, নাইট্রোজেন নাইট্রোজেন একটা উদাহরণ নিলাম, যে নাইট্রোজেন নাইট্রোজেন একটা উদাহরণ নিলাম। তাহলে সেই ক্ষেত্রে কত হয়? 1s2 2s2 2px1 2py1 আর 2pz1। তাহলে এই ক্ষেত্রে এইটার সাথে এটা বন্ধন গঠন করে, এটার সাথে এটা বন্ধন গঠন করে। যেটা দেখতে আমরা এইভাবে দেখাতে পারি যে নাইট্রোজেনের বিজোড় 3টা ইলেকট্রন আছে এই, আর অপর নাইট্রোজেনের বিজোড় 3টা ইলেকট্রন আছে এই। তাহলে এদের মধ্যে আর এদের মধ্যে বন্ধন গঠন হয়। এর এই ক্ষেত্রে এইটাকে যদি px, এইটার px, এইটার py, এইটার py, এইটার pz, এইটারও pz। একইভাবে আমরা দুইয়ের নিয়ম দ্বারা এই ক্ষেত্রে এটা আছে মানে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে ততটা বন্ধন গঠন করে। এই ক্ষেত্রে আমরা পানির উদাহরণটা দিতে পারি। পানি H2O। এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, যেটাকে আমি যদি একটু ভেঙে লিখি কেমন দাঁড়ায়? 1s2 2s2 2px2 2py1 2pz1। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো 1s1। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের সর্বোচ্চ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? 2টা। এই দুটো বিজোড় ইলেকট্রন তাহলে কয়টা পরমাণুর সাথে বন্ধন গঠন করতে পারে? 2টা পরমাণুর সাথে বন্ধন গঠন করতে পারে। সেই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখা দিই, এই সেই জোড় ইলেকট্রন, এই সেই জোড় ইলেকট্রন, আর অক্সিজেনের এই একটা বিজোড় ইলেকট্রন, এই একটা বিজোড় ইলেকট্রন, যেটা পানির সাথে বন্ধন গঠন করে। এই হচ্ছে আমাদের দুইয়ের নিয়ম। কোন মৌলের সর্বোচ্চ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে বা অযুগ্ম ইলেকট্রন থাকবে, অপর একটি মৌলের অযুগ্ম ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে তারা যুগলবদ্ধ হবে। এর একটা অযুগ্ম আছে, এর একটা অযুগ্ম আছে, এই দুই অযুগ্ম একসাথে যুক্ত হয়ে একটা জোড়বদ্ধ হলো। কারণ একটা বন্ধন গঠন করতে গেলে 2টা ইলেকট্রন দরকার হয়। তাহলে ও একটা ইলেকট্রন দিল আর এই একটা ইলেকট্রন দিল। একইভাবে এরও একটা বিজোড় ইলেকট্রন ছিল, এর একটা বিজোড় ইলেকট্রন ছিল, এই দুটো মিলে হলো জোড়বদ্ধ হলো। এই হচ্ছে দুইয়ের নিয়ম ও অষ্টম নিয়ম। এবার আমাদের এখানে বইয়ে একটু আলোচনা আছে নিষ্ক্রিয় গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা এখানে লিখতে পারি যে হিলিয়াম দিয়ে শুরু করি। আমি শুধু সর্বোচ্চ শক্তি স্তরগুলো উল্লেখ করব। 1s2, তারপর আছে নিয়ন। এভাবে পরপর আগাই 1s2 এবং 2s2 লিখে ফেলছি, সর্বোচ্চ শক্তি স্তরগুলো লিখব। নিয়ন 10,
শুধু সর্বোচ্চ শক্তি স্তর লিখব 2s2 2p6 তারপর আর্গন 3s2 3p6 তারপর আছে ক্রিপ্টন শুধু সর্বোচ্চ শক্তি স্তর লিখছি আমি এখানে 4s2 4p6 ক্রিপ্টন তারপর আছে জেরন তারপর আছে রেডন এই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেখো আমি কিন্তু নিষ্ক্রিয় শুধুমাত্র সর্বোচ্চ শক্তি স্তরটা দেখাইছি প্রত্যেকটা ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাসের প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের হিলিয়াম বাদে প্রত্যেকটা ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে সর্বোচ্চ শক্তি স্তরে কি 8টা করে ইলেকট্রন আছে আর হিলিয়ামের 2টা করে ইলেকট্রন আছে এই 2টা ইলেকট্রন থাকলে তাকে বলবো দ্বিতত্ত্ব আর 8টা ইলেকট্রন থাকলে তাকে বলবো আমরা অষ্টক তত্ত্ব এই দ্বিতত্ত্ব আর অষ্টক তত্ত্ব অবস্থায় মৌলসমূহ সবথেকে বেশি স্থিতিশীল আর অণু গঠনকালে প্রত্যেকটা মৌলই বা প্রত্যেকটা যৌগে এই দ্বিতত্ত্ব অথবা এই অষ্টক অবস্থায় আসতে চায় কারণ এই অবস্থায় সবথেকে বেশি স্থিতিশীল অর্থাৎ এই অবস্থায় সবথেকে বেশি টিকে থাকা সম্ভব আর এই স্থিতিশীল বলে নিষ্ক্রিয় গ্যাসসমূহ কারোর সাথে ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ার করে না আর এই কারণে নিষ্ক্রিয় গ্যাসসমূহ সবথেকে বেশি স্থিতিশীল আর যেমন আমি এখানে দ্বিতত্ত্বের উদাহরণ দিতে পারি যেমন হাইড্রোজেন কখন স্থিতিশীল এই অবস্থায় কিন্তু হাইড্রোজেন স্থিতিশীল না এই যখন একটা ইলেকট্রন আছে এই অবস্থায় হাইড্রোজেন স্থিতিশীল না হাইড্রোজেন যখন আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করবে তখন এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কাঠামো কত 2টা বা এই হাইড্রোজেনের ইলেকট্রন কাঠামো কত 2টা তখন এটা 2 হলো তার মানে এটা দ্বিতত্ত্ব অবস্থা গঠন করলো এটা কি অবস্থা গঠন করলো দ্বিতত্ত্ব অবস্থা তাহলে এই অবস্থা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা একইভাবে আমাদের সবচেয়ে চিরচরিত যে উদাহরণ সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা যেটা উদাহরণ দিই সেই ক্ষেত্রে দেখো এই অবস্থায় সোডিয়াম কিন্তু স্থায়ী না কিন্তু যখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার সর্বোচ্চ শক্তি স্তরে এরকম থাকে 1s2 2p6 মানে অষ্টক পূর্ণ থাকে আর ক্লোরাইডের একই অবস্থা যখন মাইনাস হয় তখন কি 3s2 3p6 তার মানে এরা অষ্টক পূর্ণ অবস্থা মানে স্থিতিশীল অবস্থায় আসে তখন যে যৌগটা গঠিত হয় তখন হচ্ছে একটা স্থিতিশীল যৌগ গঠিত হয় তার মানে কথা হচ্ছে যদি কোনো মৌল যৌগ গঠনকালে দ্বিতত্ত্ব বা অষ্টতত্ত্ব অর্জন করে তাহলে সেই যৌগগুলো সবথেকে বেশি স্থায়ী হয় আর এই কারণে যেহেতু দ্বিতত্ত্ব আর অষ্টতত্ত্ব অর্জন করলে যৌগগুলো বেশি স্থায়ী হয় আর যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো শুরু থেকে দ্বিতত্ত্ব অষ্টতত্ত্ব অবস্থায় থাকে এজন্য তারা খুব সহজে বা এক কথায় ইলেকট্রন ত্যাগ গ্রহণ বর্জন বা ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে না এই কারণে নিষ্ক্রিয় গ্যাস সমূহ সবথেকে বেশি স্থিতিশীল মৌল সময় কম থাকার কারণে আজকের ক্লাসটা আমার এখানেই শেষ করতে হচ্ছে আশা করি আজকের ক্লাসে যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পারছো আমরা আগামীতে এই বিষয় নিয়ে আরো আলোচনা করব এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ